পড়ছিলাম মেজর শিকদার, কলমে ঈশিতা ঈশা, পর্ব সংখ্যা ৮। ফোনটা ধীরে বালিশের পাশে রেখে টিনা বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করলেও ঘুম আসে না। বুকের ভেতরটা কেমন অদ্ভুত উষ্ণতায় ভরে আছে। পাশ ফিরে শুয়ে থাকে রিশানের দিকে তাকায়। ঘুমের ঘোরে ছেলেটা ঠোঁট বাঁকিয়ে কিছু একটা বলে, তারপর আবার নিশ্চুপ হয়ে যায়। টিনা আলতো করে কমফোর্টার ঠিক করে দেয়। ছেলেটা একদম বাপের কার্বন কপি। তার তাকানো, কথা বলার বচনভঙ্গি, হাঁটার ধরন রৌনকের মতো। ত্রিনা রিশানের ছোট্ট হাতের মাঝে নিজের আঙুল পুড়ে দেয়। চোখ বুজে থাকে। কখন যে চোখ লেগে এসেছে সে নিজেও টের পায় না। পরদিন সকালটা শুরু হয় আগের মতোই ব্যস্ততায়। রিশানকে স্কুলে পাঠানো, নিজের ক্লাস, সব মিলিয়ে সময় যেন কিভাবে বয়ে যায় তার টের পায় না সে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। বাগানের ঘাসে লম্বা ছায়া পড়েছে। আতিয়া শিকদার ধীর পায়ে হাঁটছেন, হাতে লাঠি, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে সেই চিরচেনা কঠোরতা। তবে শরীর কেমন ক্লান্ত লাগছে তার। ট্রেতে চায়ের কাপ নিয়ে এগিয়ে আসে। কয়েক পা দূরে দাঁড়িয়ে নরম গলায় বলে, দাদুন চা। আতিয়া শিকদার থেমে তাকান। কুচকে যাওয়া চোখে মাপেন তাকে। চা? চা খামো না। টিনা থেমে যায়। তারপর ধীরে বলে, ঠিক আছে, তবে এখানে রেখে যাই। কোনো উত্তর আসে না। তিনি আবার হাঁটতে শুরু করেন। টিনা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর বাগানের একপাশে রাখা কাঠের ছোট্ট টেবিলে কাপ রেখে চুপচাপ সরে যেতে উদ্যত হয়। ঠিক তখনই পেছন থেকে ডাক আসে, এই মাইয়া। টিনা ঘুরে দাঁড়ায়। জি। চা ঠান্ডা হইলে স্বাদ থাকে না, দে। টিনার ঠোঁটে অজান্তেই মৃদু হাসি ফুটে ওঠে। ট্রে তুলে নিয়ে সে কাপ এগিয়ে দেয়। আতিয়া শিকদার ধীরে চেয়ারে বসেন। কাপ হাতে নিয়ে প্রথমে গন্ধ নেন, তারপরে ছোট্ট চুমুক দেন। মুখে নিরপেক্ষ ভাব, কিন্তু দ্বিতীয় চুমুকটা একটু বড় হয়। কিছুক্ষণ নীরবতা। টিনা চুপচাপ দাঁড়িয়ে আছে। চলে গেলে যদি দাদুন রাগ করে, সেই ভরে নড়ছে না সে। তারপর হঠাৎ প্রশ্ন, তোর বাপের বাড়ি কই? একটু চমকে টিনার উত্তর দেয়, ঢাকাতেই, আজিমপুরে। বাপে কি করে? রিটায়ার্ড পুলিশ অফিসার, মা গৃহিণী। আতিয়া শিকদার মাথা নেড়ে আবার চমক দেন, তুই পড়াশোনা করিস? মেডিকেলে পড়ছি। মেডিকেল শুনে আতিয়া শিকদারের চোখ মুখের ভাঁজ শিথিল হয়। সে বোধহয় মোটেও এমন কিছু আশা করেনি। নিজের গাম্ভীর্য ধরে রাখতে তিনি চোখ কুঁচকে তাকান। কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। তারা কি করে? আপুর লেখাপড়া শেষ, ছোট ভাই এখন কলেজে পড়ে। সব শুনে আতিয়া শিকদার কিছু একটা ভাবেন। এরপর জিজ্ঞেস করেন, ভাই বোনের নাম কি? কয়েক সেকেন্ড চুপ থেকে ত্রিনা জবাব দেয়, বড় আপুর নাম তিন্নি, ছোট ভাই তমাল। কাপটা ঠোঁটের কাছে নিয়ে আতিয়া শিকদার থেমে যান। ধীরে কাপটা নামিয়ে তাকান সরাসরি ত্রিনার চোখে। কি নাম কইলি? ত্রিনার বুক কেঁপে ওঠে। তিন্নি। আতিয়া শিকদারের কণ্ঠ ধীর কিন্তু ভারী হয়ে ওঠে। তিন্নি মানে ওই মাইয়া, বিয়া রাইখা যে। কথা শেষ করেন না তিনি, কিন্তু বাকিটা দুজনেই বুঝে। ত্রিনার আঙুল ট্রের কিনারায় শক্ত হয়ে ওঠে। জি, সে আমার বড় বোন। আতিয়া শিকদার এবার পুরোপুরি চেয়ারে পিঠে হেলান দেন। চোখে বিস্ময়। তাইলে কপালের লিখন এমনই আসিল। তিনি ধীরে চা খান। মুখের কঠোরতা আগের মতো থাকলেও স্বরটা আর ততটা ধারালো নয়। তিনি অনেকক্ষণ কিছু বলেন না। দূরে খেলতে থাকা রিশানের দিকে তাকিয়ে থাকেন। তার উপর খুব ধীরে বলেন, সংসার করতে সাহস লাগে তোর আছে? ত্রিনা মাথা তোলে। চেষ্টা করছি, সেই সাথে শিখছি। আতিয়া শিকদার সরাসরি তাকান। চেষ্টা না, মন লাগাইয়া কর। ত্রিনা নীরবে মাথা নাড়ে। কাপটা টেবিলে রেখে তিনি বলেন, যা, এখন যা। ত্রিনা ট্রে তুলে নেয়। কয়েক পা হেঁটে আবার থামে। পেছন থেকে ধীর স্বরে আসে, চা ভালো আসছিল। ত্রিনার ঠোঁটের ভাঁজ শিথিল হয়। সে কিছু না বলে চুপচাপ ভেতরে চলে যায়। বাগানে বসে আতিয়া শিকদার দীর্ঘশ্বাস ফেলেন। কপাল কপাল বড় জিনিস। সন্ধ্যা নেমেছে শহরের উপর। আকাশের শেষ আলোটা মুছে গিয়ে চারদিকে হলুদ বাতির আভা। রাস্তার 2 পাশের দোকানগুলোতে লাইট জ্বলছে। ধোয়া, হর্ন, মানুষের কোলাহলে গাঢ় হয়ে উঠেছে নগরের চেনা ব্যস্ততা। নাবিলা রিকশায় বসে আছে। ওড়না সামলে ফোনের স্ক্রিনে তাকিয়েছিল, কিন্তু নেটওয়ার্কের দোষে পেজ লোড হচ্ছে না। বিরক্ত হয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখে। রিকশা হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায়। সামনে লম্বা যানজট। বাসের ধোঁয়া এসে মুখে লাগে। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে বলে, আপা, একটু সময় লাগবো। নাবিলা বিরক্ত গলায় শুধু হু বলে। তার আজ এমনিতেই মেজাজ ভালো নেই। ঠিক তখনই পাশ ঘেঁষে একটা কালো বাইক এসে থামে। ইঞ্জিনের শব্দটা বেশ জোরে। নাবিলা একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। বাইকটা কিন্তু সরে যায় না, বরং আরও একটু কাছে আসে। নাবিলা ভ্রু কুঁচকে সামনে তাকিয়ে থাকে, এমন ভাব যেন পাশে কিছুই নেই। কয়েক সেকেন্ডের পর বাইকের ছেলেটা হেলমেটের কাছ তুলে বলে, এই ভরা সন্ধ্যায় কোথায় যাচ্ছেন মিস?
কণ্ঠটা শুনেই নাবিলা চমকে মাথা ঘুরিয়ে তাকায়। লোকটা আর কেউ নয়, রাহি। চোখে সেই চেনা দুষ্ট হাসি। নাবিলা ঠোঁট শক্ত করে সোজা হয়ে বসে। আপনাকে হিসেব দিতে হবে নাকি? রাহি ভ্রু তুলে তাকায়। ও, হিসাব না। চিন্তিত হলাম। শহরের অবস্থা তো জানেন, নিরাপত্তা ব্যবস্থা খুবই করুণ। তাই একজন সচেতন নাগরিক হিসেবে জিজ্ঞেস করলাম। নাবিলা শুষ্ক হাসি দেয়। আপনার চিন্তা আমার জন্য অপচয়। রাহি কাজ ঝাঁকায়। বেশ, তবুও বেআইন মানুষ, খোঁজ না নিলে হয় বলেন? 5টা না 10টা না, একটা মাত্র বেআইন আমার। ভাবার জন্য থ্যাঙ্কস। রাহি বাইক থেকে সামান্য ঝুঁকে বলে, তাহলে কোথায় যাচ্ছেন? আপনাকে কেন বলবো? আপনার কি দরকার? দরকার নেই তবুও। এসিবি যাচ্ছেন? নাবিলা চোখ শুরু করে তাকায়। আপনি কি আমাকে ফলো করছেন? ইচ্ছে করলে করতেই পারতাম, কিন্তু ইচ্ছে নেই। করুন না, সময় কাটবে। পাশ দিয়ে একটা বাস হর্ন বাজিয়ে এগোয়। রিকশা একটু নড়ে আবার থামে। রাহি হালকা হাসে। আপনার মেজাজ দেখছি খুব খারাপ। নাবিলা জবাব দেয় না। সামনে গাড়ি একটু এগোয়। রিকশাওয়ালা প্যাডেল ঘোরাতে শুরু করে। রাহি কাজ নামাতে নামাতে বলে, বেশি রাতে বাহিরে একলা ঘোরাঘুরি করবেন না। নাবিলা সঙ্গে সঙ্গে জবাব দেয়, আপনার চিন্তা করতে হবে না। রাহি ইঞ্জিন স্টার্ট দেয়। তারপর এক মুহূর্ত তাকিয়ে থাকে। করলাম না। বাইকটা সামনে এগিয়ে যায়। রিকশা ধীরে ধীরে জ্যাম পেরিয়ে এগিয়ে যায়। সন্ধ্যার আলো আরো ঘন হয়ে নামে শহরের উপর। 7 দিন পেরিয়ে গেছে ইতোমধ্যে। তিনি টেবিলে বসে অ্যাসাইনমেন্ট লিখছে। খাতা, বই, ল্যাপটপ সব ছড়িয়ে আছে সামনে। মনটা পুরোপুরি পড়ায় ডুবেছিল। হঠাৎ করিডোর থেকে কারো দৌড়ের শব্দ হয়। তারপর রিশানের গলা পাওয়া যায়। টিনা, বাঁচাও আমাকে। চমকে উঠে দাঁড়াতে রিশান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। ছোট্ট বুকটা ধুকপুক করছে। টিনা ঝুঁকে তার কাঁধ। কি হয়েছে? কেউ বকেছে? রিশান মুখ গুজে বলে, আমি কিছু করিনি, সত্যি করিনি। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে যায় মাহি। 2 হাতে কোমর চেপে ভ্রু কুঁচকে। কিছু করিসনি? তার গলায় অবিশ্বাস। টিনা তাকায় মাহির দিকে। আরে কি হয়েছে বলতো? মাহি এক পা ভেতরে এসে বলে, তোর আদরের রিশান আমার লিপস্টিক দিয়ে দেয়ালের ছবি এঁকেছে। তাও আবার কি, এক বিশাল দাড়িওয়ালা মানুষ। রিশান ফিসফিস করে, ওটা সুপার হিরো। টিনা ফিক করে হেসে দেয়। টিনা, তুই হাসছিস? সরি। টিনা ঠোঁট চেপে হাসি আটকায়। তারপর গম্ভীর হওয়ার চেষ্টা করে। রিশান, এটা কি ঠিক হয়েছে? রিশান ধীর মুখ তুলে। আমি সুন্দর বানাতে চেয়েছিলাম, কিন্তু লিপস্টিকটা পচা, তাই ছবি সুন্দর হয়নি। মাহি হাত নেড়ে বলে, পচা? আমার নতুন লিপস্টিক। তুই আমার ম্যাকের লিপস্টিককে পচা বলছিস? টিনা রিশানের কাঁধে হাত রাখে। মাপ চেয়েছ? রিশান চুপ। টিনা নরম গলায় বলে, ভুল করলে সরি বলতে হয়। কিছুক্ষণ চুপ থেকে রিশান মাথা নিচু করে বলে, সরি মাহি। মাহির মুখ থাকে, কিন্তু চোখ নরম হয়ে আসে। দেয়ালটা কে পরিষ্কার করবে? রিশান টিনার দিকে তাকায়। টিনা মৃদু হেসে বলে, আমরা দুজন মিলে পরিষ্কার করব, ঠিক আছে? রিশান মাথা নাড়ে। মাহি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরের বার আমার জিনিসে হাত দিলে। রিশান তাড়াতাড়ি বলে, আর ধরবো না, মনে থাকে যেন। রিশান জবাব না দিয়ে ছুটে চলে যায়। মাহি এবার টিনার খাতার দিকে তাকায়। কি পড়ছিস? অ্যাসাইনমেন্ট, কাল জমা দিতে হবে। কাল ক্লাস শেষে আমার জন্য অপেক্ষা করিস তো? টিনা তাকায়। জিজ্ঞেস করে, কেন? অনেকদিন ঘুরতে যাই না। তুই আর আমি কালকে ঘুরবো। শাড়ি পরবি? মুখ কালো করে টিনা জবাব দেয়, ক্লাস করে কুল পাই না আবার শাড়ি। তুই তাহলে ক্লাস সেরে মেডিকেলের সামনে এসে কল দিস। ঠিক আছে। টিনা চেয়ারে গিয়ে বসে। মাহির রুমের চারদিকে তাকায়। এরপর প্রশ্ন করে, ভাইয়ার সাথে তোর কথা হয়? হয়েছিল কিছুদিন পূর্বে। এরপর আর তার খবর নেই। বোধহয় ব্যস্ত আছে। তুই কল দিয়েছিলি? না। ঠিক আছে, থাক, আমি গেলাম। মাহি উঠে চলে যায়। টিনা আবারও ব্যস্ত হয়ে যায় নিজের পড়ায়। টিনার আজ টানা 3টা ক্লাস ছিল। সকালে ক্লাস শেষ হতে হতে দুপুর গড়িয়ে গেছে। ক্লাস শেষ হতেই টিনা ব্যাগ কাঁধে নিয়ে করিডোর দিয়ে বের হয়। দুপুরের রোদ জানালা দিয়ে এসে মেঝেতে সাদা আলো ফেলে রেখেছে। মেডিকেল কলেজের একাডেমিক ভবনের করিডোরে হালকা জীবাণুনাশকের গন্ধ। ওড়না দিয়ে নাকমুখ চেপে ধরে সে। এই গন্ধ তার সহ্য হয় না। পেছন থেকে কেউ ডাক দেয়, টিনা, 1 মিনিট। সে ঘুরে দেখে তার ক্লাসমেট সৌভিক, সাদা অ্যাপ্রন পরনে, হাতের নোটবুক। হ্যাঁ বলো। আরিফ একটু হাঁটতে হাঁটতে পাশে এসে দাঁড়ায়। ফিজিওলজির যে গ্রাফটা স্যার দেখালেন, প্রেশার, ভলিউম, লোভ, তোমার নোটটা একবার দেখাবে? আমারটা একটু মিস হয়েছে। টিনা ব্যাগ খুলে খাতা বের করে দেয়। এইটা, তবে কালকে লাইব্রেরিতে রিভাইজ করব ভাবছি। আরিফ পাতা উল্টাতে উল্টাতে বলে, তুমি সব কিছু এত গুছিয়ে লেখো কিভাবে? টিনা হালকা হাসে। গুছিয়ে না লিখলে বুঝতে পারি না। দুজন ধীরে ধীরে একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামে। চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়, যার যার মতো হেঁটে চলেছে। সৌভিক প্রশ্ন করে, এখন কি বাসায় যাবা?
টিনা এক কথায় জবাব দেয় হ্যাঁ। ঠিক তখনই পেছন থেকে গভীর স্থির এক কণ্ঠ ভেসে আসে, তৃণলতা। শব্দটা যেন সময় থামিয়ে দেয়। টিনার পা থেমে যায়, বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে ধীরে পেছন ফিরে তাকায়। এক মুহূর্তের জন্য মনে হয় ভ্রম। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে রৌনক। প্রচণ্ড অবাক হয় সে। গাঢ় নেভি ব্লু ফর্মাল শার্ট, হাতা কোনোই পর্যন্ত গোটানো। শার্টটা নিখুঁতভাবে টাক করা। চারকোল গ্রে প্যান্ট, সাথে কালো লেদারের বেল্ট, পায়ে পালিশ করা জুতো, কবজিতে স্টিল স্ট্র্যাপের ঘড়ি, চুল আগের মতোই ছোট করে ছাটা, মুখে হালকা দাড়ির রেখাদের, চোখের সেই একই স্থিরতা। দীর্ঘদেহী সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মুখে ক্লান্তির রেখা আছে, কিন্তু চোখ সরাসরি তার দিকে। এত মানুষের মাঝে তিনি যেন এখানে আলাদা করে দৃশ্যমান। তিনার মনে হয় এই মানুষটাকে সে দেখছে। এক মুহূর্তের জন্য মনে হয় সত্যি না, এখানে তিনি কেন আসবেন? তিনি তো ডিউটিতে। করিডোরে ভিড় যেন ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় তিনার কাছে। চারপাশের শব্দ ম্লান হয়ে আসে। আরিফ অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি চিনো? তিনা কোনো উত্তর দিতে পারে না। তার আঙুল খাতার উপর শক্ত হয়ে আছে। বুকের ভেতর অদ্ভুত এক ধুকপুকানি। রৌনক কয়েক পা এগিয়ে আসে। তিনা সব কিছু গুলিয়ে ফেলে। রৌনক থামে তার সামনে এসে। গভীর নিচু স্বরে জিজ্ঞেস করে, ক্লাস শেষ? তিনার গলা শুকিয়ে আসে। সে মাথা নাড়ে। করিডোর দিয়ে মানুষ চলাচল করছে, তবু তাদের চারপাশে যেন শব্দ কমে গেছে। রৌনকের চোখে ক্লান্তি আছে, কিন্তু দৃষ্টি নরম। সে কিছু বলতে চেয়েও আটকে রেখেছে। তিনার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। সে খেয়াল করে রৌনকের শার্টের হাতার ভাঁজে সূক্ষ্ম কুচকানো দাগ, যেন অনেকক্ষণ বসেছিল, অথবা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। রৌনক আবার বলে, চলো তাহলে। টিনা বলে, আসলে এখনো। কথা শেষ করার পূর্বে রৌনক বলে, সময় চলে যাচ্ছে, চলো। টিনা এক প্রকার সৌভিকের দিকে তাকায়, এরপর নিজের নোটটা তাকে দিয়ে হাঁটা দেয়। রৌনক তার পেছন পেছন হাঁটে। মস্তিষ্কে হাজারো প্রশ্ন নিয়ে গাড়িতে উঠে বসে তৃণা। লোকটা কি বাসা থেকে সোজা এখানে এসেছে? নইলে গাড়ি কোথায় পেল? ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নেয় সে। টিনা ইচ্ছে করে সিট বেল্ট আটকাচ্ছে না এমন ভান করে। সিট বেল্টটা পরে নাও। টিনা বলে, হচ্ছে না। রৌনক এবার তার দিকে তাকায়। তাকানোটা দীর্ঘ না, তবুও এমন যে টিনার বুক ধুকপুক করে ওঠে। হচ্ছে না। টিনা আরও ব্যস্ত মুখ করে বেল্টটা টানাটানি করে। লকটাই নষ্ট মনে হয়। রৌনক ইঞ্জিন স্টার্ট দেয় না। কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকে। তারপর শরীর সামান্য ঘুরিয়ে তার দিকে ঝুঁকে আসে। টিনার নিঃশ্বাস আটকে যায়। গাড়ির ভেতর হালকা ফ্রেশনারের গন্ধ, সাথে তার পরিচিত সেই সংযত পুরুষালী গন্ধটা মিশে যায়। রৌনকের হাত খুব কাছ দিয়ে বেল্টটা নেয়। তার আঙুল ছুঁয়ে যায় তিনার কাঁধের কাছে কাপড়ের প্রান্ত। দাও। তিনা আর কিছু বলে না। রৌনক বেল্টটা টেনে এনে একটানে ক্লিক করে লাগিয়ে দেয়। তার হাত সরিয়ে নিতে এক মুহূর্ত দেরি করে না। সরে বলে, হয়েছে। টিনা নিচের দিকে তাকিয়ে থাকে। আমি পারতাম, জানি। রৌনক গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে। গন্তব্য অজানা, তবে ত্রিনার ভীষণ ভালো লাগছে। সে চোখ তুলে রৌনকের দিকে তাকিয়ে থাকে। লোকটা মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। এক ফাঁকে চোখ সরিয়ে তাকায়, মৃদু হাসি দেয়। লজ্জার সাথে সাথে ত্রিনা দৃষ্টি সরিয়ে ফেলে। রৌনক আবার সামনে তাকায়, কিন্তু তার ঠোঁটের কোণে লেগে থাকা ক্ষীণ হাসিটা আর মেলায় না। গাড়ির ভেতর নীরবতা। ত্রিনার মনে হচ্ছে গাড়িটা এগোচ্ছে, অথচ সময় যেন ধীরে ধীরে থেমে আছে। হঠাৎ রৌনক বলে, এভাবে তাকিয়ে থাকলে ড্রাইভিংয়ের সমস্যা হয়। টিনা থতমত খেয়ে যায়। আমি তাকাইনি তো। আচ্ছা। শব্দটা শুনে বোঝা যায় সে বিশ্বাস করেনি। টিনা জানালার দিকে মুখ ঘুরিয়ে দেয়, কিন্তু নিজের অজান্তেই ঠোঁটে হাসি লেগে থাকে।